হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি গোলাম মুর্তজা। আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে হুকের সূত্র। ওকে, আগের দিন আমাদের পীড়ন বিকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা জানবো পীড়ন বিকৃতি সংক্রান্ত হুকের সূত্র। তাহলে কিসের সূত্র বললাম? হুকের সূত্র। ঠিক আছে, তাহলে হুকের সূত্রটা আমরা এখন জানবো। তাহলে হুকের সূত্রটা কেমন? হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ঠিক আছে, কি বললাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলছে? সীমার মধ্যে পীড়ন, ঠিক আছে, বিকৃতির সমানুপাতিক হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কার সঙ্গে সমানুপাতিক? পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে। তাহলে এখানে একটা আমরা নতুন টার্ম পাচ্ছি, দেখো, স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমাটা কেমন? কি আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, তাহলে কোনো একটা বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করো তাহলে বস্তুটার কী হবে? আকার বা আয়তনের চেঞ্জ হবে। তাহলে কোনো বস্তুর এই আকার আয়তন চেঞ্জ হওয়াটাকে বলা হয় বিকৃতি বলা হয়। ঠিক আছে, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির চেঞ্জ হবে, আকার আকৃতির চেঞ্জটাকে বলা হয় বিকৃতি। এবার যদি বিকৃতির মানটা খুব বেশি হয়, মানে কোনো একটা বস্তুর উপর যদি বাহ্যিক বল বেশি পরিমাণে প্রয়োগ করো তাহলে কি হবে? বাহ্যিক বলটা ছেড়ে দেওয়ার পরেও যদি, ঠিক আছে, সেটা আগের অবস্থায়, বাহ্যিক বল ছেড়ে দেওয়ার পরে কি হবে? সেটা আগের অবস্থায় ফিরে আসতে পারে বা আগের অবস্থায় নাও ফিরে আসতে পারে। যদি যে পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুটা আগের অবস্থায় আর ফিরে আসবে না, সেই বাহ্যিক বলটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা বলা হয়। ঠিক আছে, কি বললাম? বাহ্যিক যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, ঠিক আছে, তাহলে ন্যূনতম যে পরিমাণ বল প্রয়োগ করলে আগের অবস্থায় ফিরে আসবে না, সেই সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। তাহলে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কার সঙ্গে সমানুপাতিক? বিকৃতির সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারছি, তাহলে কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। শর্ত কি? শর্তটা অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা এখান থেকে আমরা লিখতে পারবো পীড়ন বাই, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান আমরা কি লিখতে পারবো বলো তো? ধ্রুবক লিখতে পারবো। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান আমরা কি লিখতে পারবো? ধ্রুবক। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বাই বিকৃতি সমান আমরা লিখতে পারবো ধ্রুবক। ওকে, তাহলে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটাকে বলা হবে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হবে। এই যে ধ্রুবক আমরা পেলাম, এই ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক কি বলা হবে? গুণাঙ্ক। ওকে, এই ধ্রুবকটিকে কি বলা হবে? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হবে। পীড়ন বাই বিকৃতির যে অনুপাত পেলাম, একটা ধ্রুবক পেলাম, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত ধ্রুবক হয়, এই ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটা কি, কিসের উপর স্থিতিস্থাপক গুণাঙ্ক কিসের উপর নির্ভরশীল? স্থিতিস্থাপক গুণাঙ্ক কিসের উপর নির্ভরশীল? পদার্থের প্রকৃতি, মানে কেমন পদার্থটা আছে তার উপরে, পদার্থের প্রকৃতি এবং তোমার বিকৃতির উপর নির্ভরশীল। ঠিক আছে, বিকৃতির উপর নির্ভরশীল হবে। স্থিতিস্থাপক গুণাঙ্কটা কিসের উপর নির্ভরশীল বললাম? পীড়নের উপর এবং বিকৃতির উপর নির্ভরশীল। পীড়ন বলছি, সরি, আকারের উপর বা আকৃতির উপর
আকৃতি প্রকৃতি পদার্থের প্রকৃতির ওপর এবং বিকৃতির ওপর নির্ভরশীল। পদার্থের প্রকৃতি মানে বিভিন্ন ধরনের পদার্থের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্ন হবে, এবং যদি বিকৃতির কম বেশি হয় তাহলে তোমার স্থিতিস্থাপক পীড়নটাও মানে স্থিতিস্থাপক গুণাঙ্কটাও বিভিন্ন হবে। তাহলে এখন আমরা চলে আসবো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাতে চলে আসবো। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটা কি দেখো তো, এখানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটা কি হবে দেখো, পীড়ন বাই বিকৃতি সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান আমরা কি লিখেছি বলো তো, পীড়ন বাই বিকৃতি। এখানে বিকৃতিটা কি মাত্রাহীন, বিকৃতিটা কি মাত্রাহীন, ঠিক আছে, বিকৃতিটা হচ্ছে মাত্রাহীন, ঠিক আছে। তার জন্য কি পীড়নের মাত্রা এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা তাহলে সমান। তাহলে অতএব স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে কার মাত্রার সঙ্গে সমান হবে, পীড়নের মাত্রার সঙ্গে সমান, ঠিক আছে। পীড়ন সমান তুমি জানো বল বাই ক্ষেত্রফল, মানে বল হচ্ছে ml, পীড়ন সমান কি বললাম বল বাই ক্ষেত্রফল। তাহলে ml⁻² বাই l² মানে ml ইনভার্স T⁻²। ওকে, তাহলে ml ইনভার্স T⁻², এটা আমি পেলাম কার মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে এটা ডিয়ার স্টুডেন্টস, এটা আবার কিসের মাত্রার সঙ্গে বলেছিল, বল বাই ক্ষেত্রফল সমান কি চাপ, তাহলে এটা চাপের মাত্রার সঙ্গে সমান হবে। ওকে, তাহলে স্টুডেন্টস আমরা এখন জানবো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে। তাহলে একক কি হতে পারে, একটা জিনিস দেখো, একক তোমার কি বলের একক বাই ক্ষেত্রফলের একক হবে। তাহলে বলের একক বাই ক্ষেত্রফলের একক, তাহলে সিজিএস পদ্ধতিতে হবে ডাইন বাই, তাহলে ডাইন বাই সেমি স্কোয়ার হবে, ঠিক আছে। একক কী হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক বাই ক্ষেত্রফলের একক, বলের একক ডাইন, ক্ষেত্রফল সেমি স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে কী হবে বলো তো, বলের এসআই একক কি নিউটন, গুড, বলের এসআই একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক বলো কী হবে যেন মিটার স্কোয়ার, গুড, মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে আমরা পেয়ে গেলাম স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন বাই মিটার স্কোয়ার, যেটাকে পাস্কাল বলা হয়। ওকে, যেটাকে কি বলা হয় সংক্ষেপে পাস্কাল বলা হয়। তাহলে এটার মাত্রা এবং পীড়নের দেখো একক কি হবে, পীড়নের একক একই হবে। তাহলে আমরা চলে আসবো এখন ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কটা কি, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক কি সেটা আমরা জানবো, কি খুব একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমাদের টপিক হবে ইয়ং গুণাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস এটা কি সেটা আমরা জানবো। ইয়ং গুণাঙ্ক হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতিটাকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। কি বললাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ ইয়ং গুণাঙ্ক সমান লেখা হয়, ইয়ং গুণাঙ্ক y সমান লেখা হবে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত, ইয়ং গুণাঙ্ক সমান হবে অনুদৈর্ঘ্য পীড়ন, ইয়ং গুণাঙ্ক সমান কি বললাম অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, তাহলে ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি বললাম, ইয়ং গুণাঙ্ক সমান বললাম অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, তাহলে ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখব, ইয়ং গুণাঙ্ক সমান লিখব অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে
ইয়ং গুণাঙ্ক কাকে বলা হয়? ইয়ং গুণাঙ্ক যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত বা ভাগফলটাকে বলবো আমরা ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস, যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলে বলতে পারবে? তাহলে এখানে দেখো কি অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর পীড়ন এবং দৈর্ঘ্য বরাবর বিকৃতি। দৈর্ঘ্য বরাবর পীড়ন এবং দৈর্ঘ্য বরাবর বিকৃতি, দেখো কঠিনের ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য পাওয়া যায়, কঠিন পদার্থের ক্ষেত্রেই শুধু দৈর্ঘ্য পাওয়া যায়। তরল বা গ্যাসের ক্ষেত্রে কখনো দৈর্ঘ্য পাওয়া যায় কি? পার্টিকুলার কোনো দৈর্ঘ্য নেই, ওদের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তার জন্য কি মানে ইয়ং গুণাঙ্ক তাহলে কি কঠিন পদার্থের সঙ্গেই ইয়ং গুণাঙ্ক কথাটি তাৎপর্যপূর্ণ, কিন্তু তরল বা গ্যাসের ক্ষেত্রে কি হবে? ইয়ং গুণাঙ্ক তাৎপর্যহীন। কেন? ইয়ং গুণাঙ্ক কি বললাম? কঠিন পদার্থের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, যেহেতু কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের যেহেতু কোনো নির্দিষ্ট তোমার কি নেই, দৈর্ঘ্য নেই, তার জন্য কি তরল বা গ্যাসের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক কথাটি তাৎপর্যহীন। বুঝতে পেরেছো স্টুডেন্টস? বা গুড। তাহলে কি বললাম? তরল এবং গ্যাসের জন্য ইয়ং গুণাঙ্ক তাৎপর্যহীন। তাহলে চলে আসবো এবার ইয়ং গুণাঙ্কের আমরা গাণিতিক রূপে। ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ। ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপটা কেমন হবে? কি একটা দৃঢ় অবলম্বন আছে, ঠিক আছে? একটা দৃঢ় অবলম্বন থেকে আমি কোনো একটা স্প্রিংই ধরো বা আমি ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা দৃঢ় অবলম্বনে একটা স্প্রিংকে আমি ঝুলিয়ে দিলাম বা কোনো একটা দৈর্ঘ্যকে আমি ঝুলিয়ে দিলাম। তাহলে ঝুলিয়ে তার নিচে আমি একটা ভর প্রয়োগ করলাম, ঠিক আছে? এম ভর প্রয়োগ করলাম, ফলে কি হবে? ওকে পৃথিবী mg বল দিয়ে টানবে। এবার ওর আগে যে দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, ধরো ঝোলানোর আগে দৈর্ঘ্য ছিল এতটা, ঠিক আছে? ঝোলানোর ফলে দৈর্ঘ্য দেখো এতটা বৃদ্ধি পেল। দেখো ঝোলানোর ফলে কি হলো? দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেল, এতটা বৃদ্ধি পেল। তাহলে এটুকুটা হচ্ছে ডেল্টা এল, এবং আগে যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে এল। এবং কত বল দিয়ে টানছে, স্প্রিংটাকে টানছে যে বল দিয়ে, সেটা হচ্ছে mg বল প্রয়োগ করে টানছে, ঠিক আছে? তাহলে এখন চলে আসো কি বিকৃতি কত। তাহলে এখন দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে বলো তো? তাহলে স্প্রিংটার বা তারটার দৈর্ঘ্য কত ছিল? তাহলে প্রাথমিক দৈর্ঘ্য এল, এবং প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তোমার ডেল্টা এল। প্রাথমিক দৈর্ঘ্য এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা এল, ঠিক আছে? তাহলে অতএব অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। কি বললাম? একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ ডেল্টা এল বাই এল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কত? অনুদৈর্ঘ্য পীড়ন সমান কি? বল বাই ক্ষেত্রফল। বল কত? পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা, মানে mg বল বাই ক্ষেত্রফল। কত ক্ষেত্রফল? দেখো যদি আমি এখানে তারটার ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে, তারটি বা স্প্রিংটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ r হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে?
পাই আর স্কোয়ার হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, তারটার এটুকু মুখটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমান কত হবে, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বলটা কি ওজন বাই ক্ষেত্রফল। তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক সমান কি জানি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কত, mg বাই পাই আর স্কোয়ার ইন্টু বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। ঠিক আছে, তাহলে y সমান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে y অনুদৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক y সমান আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বলো তো, mg l, এলটা উপরে উঠে যাচ্ছে এবং পাই আর স্কোয়ার ডেল্টা এল নিচে থাকলো। তাহলে mg l বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। ওকে, তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক y সমান আমরা লিখবো mg ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। তাহলে ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে, দেখো ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখলাম, ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখলাম বলতো, ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার স্টুডেন্টস, অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো কি মাত্রা বা একক আছে, নেই। অনুদৈর্ঘ্য বিকৃতি যেহেতু মাত্রাহীন, তার জন্য কি হবে, ইয়ং গুণাঙ্কের মাত্রা তাহলে কি হবে, অনুদৈর্ঘ্য পীড়নের মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের মাত্রাটা কি বলো, এম এল ইনভার্স -2। তাহলে এম এল ইনভার্স -2 এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, ইয়ং গুণাঙ্কের মাত্রা। এটা কার মাত্রা বললাম, ইয়ং গুণাঙ্কের মাত্রা। ওকে, তাহলে এবার আমরা চলে আসবো আর একটা গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক জানবো। স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর তাহলে স্প্রিং এর বল ধ্রুবক জানবো। তাহলে এখানে ছবিতে দেখো কি, একটা ধরো আমি একটা ছবি এঁকে নিই। তাহলে একটা স্প্রিং আছে, একটা এক্স, ঠিক আছে, একটা স্প্রিং এর নিচে আমি যদি কোনো একটা ভারকে ঝুলিয়ে দিই, তাহলে কি হবে, এমজি বল দিয়ে টানবে। যদি এই ভারটা যদি এম হয়, এম হবে, তাহলে এমজি বল দিয়ে টানবে, ফলে কি হবে, স্প্রিংটার দৈর্ঘ্য কী হবে বলো তো, সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো, ধরো এফ, এটা বলটা এফ সমান হচ্ছে এমজি। তাহলে এফ বল প্রয়োগ করার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হলো এক্স। ঠিক আছে, কি বললাম, এফ বল প্রয়োগ করার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। ঠিক আছে, এই বল প্রয়োগ করার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। তোমরা দেখেছো স্টুডেন্টস কি, কোনো একটা স্প্রিংকে যদি তুমি টানো, ঠিক আছে, বল প্রয়োগ করে টানো, তাহলে কি হয়, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। সেটা তোমরা অবশ্যই দেখেছো কি, একটা স্প্রিংকে যদি বল প্রয়োগ করে টানা হয় তাহলে তার দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তাহলে ওই দৈর্ঘ্য বৃদ্ধিটা ধরলাম এক্স। অথবা যদি এফ বল প্রয়োগ করে তাকে সংকুচিত করে, তাহলে কি দৈর্ঘ্যে হ্রাস পাবে। বল প্রয়োগ করে টানলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা হচ্ছে এক্স। তাহলে যত বেশি বল প্রয়োগ করবে দৈর্ঘ্য কী হবে, তত বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে কী হবে, এফ সমানুপাতিক এক্স। অর্থাৎ প্রযুক্ত বল যত বেশি করব দৈর্ঘ্য বৃদ্ধিটাও তত বেশি হবে। তাহলে এখান থেকে এফটাকে সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক নেওয়া হয় কে এক্স।
এই কেটাকে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক, ঠিক আছে। তাহলে কে সমান আমরা কি লিখতে পারবো, F/x। তাহলে কে হচ্ছে, এই কে হলো স্প্রিংয়ের বল ধ্রুবক। ওকে, তাহলে কি বললাম, কোনো একটা স্প্রিংকে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি ওর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে F সমানুপাতিক x, তাহলে F সমান kx, তাহলে কে সমান হচ্ছে F/x, কে হলো স্প্রিংয়ের বল ধ্রুবক। ওকে, তাহলে কে কি বললাম, স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে কেটা কি বললাম, স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে এখন আমরা চলে আসব কি স্প্রিংয়ের বল ধ্রুবক কাকে বলে। তাহলে x যদি 1 হয়, ঠিক আছে, x যদি 1 বসাও তাহলে কি হবে, কে সমান F হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারবো কি একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বলের প্রয়োজন তাকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হবে। একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বলের প্রয়োজন তাকে বলবো স্প্রিংয়ের বল ধ্রুবক। ওকে, গুড। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবকের একক কি হবে, একক মাত্রা এগুলো কি হবে সেটা জানবো আমরা। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক কে সমান আমরা কি জানি, F/x। স্প্রিংয়ের বল ধ্রুবক কে সমান F/x। তাহলে একক কি হবে বলো, সিজিএস পদ্ধতিতে হবে বলের একক ডাইন, দৈর্ঘ্যের একক কি সেমি, তাহলে ডাইন বাই সেমি। এসআইতে কি হবে, এসআই পদ্ধতিতে হবে বলের একক হচ্ছে নিউটন এবং দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। তাহলে নিউটন বাই মিটার এসআই পদ্ধতিতে একক। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হলো, ডাইন বাই সেমি, এসআইতে হলো নিউটন বাই মিটার। তাহলে চলে আসো মাত্রা কি হবে বলো, কে এর মাত্রা হবে তোমার এফ এর মাত্রা বাই এক্স এর মাত্রা। এক্সটা কি বলো, দৈর্ঘ্য, আর এফটা কি বল, মানে mL/2 বল, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য, তাহলে m⁻²। তাহলে m⁻² হচ্ছে তোমার স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রা, ঠিক আছে। m⁻² হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রা। তাহলে এখন আমরা চলে আসব কি দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতা, ভঙ্গুরতা, ঠিক আছে, এগুলো আমরা দৈনন্দিন জীবনে এগুলো মানে আমরা এখন জানবো স্থিতিস্থাপক সীমা কাকে বলে বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। তাহলে শোনো, কি কোনো একটা বস্তুর ওপর আমি বল প্রয়োগ করলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, আর বল প্রয়োগ করার ফলে কি হবে, বাইরে থেকে বল প্রয়োগ করলাম ফলে কি হবে, তার আকার আয়তন, ঠিক আছে, চেঞ্জ হবে, মানে বিকৃতি ঘটবে। এবার বিকৃতি হলে কি হবে, যদি আবার আমি বাহ্যিক বলটা ছেড়ে দিই তাহলে ও কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে বিকৃতি হওয়ার পরে যদি ও সম্পূর্ণভাবে বাহ্যিক বল অপসারণ করার পরে যদি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেই বস্তুটাকে বলবো আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যেমন এটা দেখো আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে কি হলো, আকৃতি চেঞ্জ হয়ে গেল না। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করলাম ফলে আকৃতি চেঞ্জ হয়ে গেল এবং ছেড়ে দিলাম, তাহলে কি হলো, আবার দেখো আগের অবস্থায় ফিরে আসছে। আমি বল প্রয়োগ করলাম, ওর বিকৃতি হলো, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে যদি কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে ওর বিকৃতি হয় এবং বাহ্যিক বল অপসারণ করলে যদি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে তাহলে ওই বস্তুগুলোকে বলবো আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কি বললাম, কি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম ফলে কি হলো, তার বিকৃতি ঘটলো, বাহ্যিক বল ছেড়ে দিলে যদি সেটা সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেই বস্তুটাকে বলবো আমি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। তাহলে প্রকৃতিতে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক না, ঠিক আছে। কেন, কারণ
ও সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তাহলে প্রকৃতিতে বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসবো একটা বস্তু, সেটা হচ্ছে নমনীয় বস্তু। নমনীয় বস্তু যেমন কাদামাটি, ঠিক আছে, কাদামাটি বা ময়দা। তোমরা রুটি তৈরি করেছো সবাই, বা রুটি তৈরি করতে দেখেছো। তাহলে রুটি তৈরির জন্য যখন আটাকে জল দেওয়া হয় বা ময়দাতে জল দেওয়া হয়, জল দিয়ে একটা যখন লেয়ার বানানো হয়, তখন দেখবা ওটাকে তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো তাহলে কি হবে, মানে বিকৃতি হবে, এবং অপসারণ করে নিলেও, ঠিক আছে, বাহ্যিক বল অপসারণ করে নিলেও তোমার কি হবে, সেটা বিকৃত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে নমনীয় বস্তু উদাহরণ কি বললাম, কাদামাটি, ঠিক আছে, মাখন, এগুলো। তাহলে কি বললাম, কি কোনো একটা বস্তুর ওপর আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে যদি ও বিকৃতি হলো আর বিকৃতি অবশ্যই থেকে গেল। ঠিক আছে, তাহলে কি বললাম, কি আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ঠিক আছে, আর বল প্রয়োগ করার ফলে বল প্রয়োগটাকে যদি অপসারণ করে নিলাম, মানে বাইরে থেকে আমি কাদামাটির উপর বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বলটাকে সরিয়ে নিলাম, তবুও দেখতে পাবো ও আগের অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে যদি বিকৃত বস্তুটা পুরোপুরি তার বিকৃত অবস্থায় থেকে যায়, মানে আগের অবস্থায় যদি থেকে যায়, তাহলে সেই বস্তুটাগুলোকে বলবো আমি নমনীয় বস্তু, যেমন কাদামাটি, মাখন, এগুলো। অসহবিন্দু কাকে বলবো বলো তো, কি আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করতে করতে স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বেও আমি বল প্রয়োগ করে যাচ্ছি, তাহলে কি হবে, একটা সময় পরে বা এমন একটা নির্দিষ্ট বলের জন্য কি হবে, ও সম্পূর্ণ ভেঙে যাবে। তাহলে যে বিন্দুতে ভেঙে যাবে বা যে বল প্রয়োগ করার পর ভেঙে যাবে, সেটা হচ্ছে অসহবিন্দু। তাহলে যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর, ঠিক আছে, খুব তাড়াতাড়ি অসহবিন্দু চলে আসবে, তাদেরকে বলা হবে তোমার ভঙ্গুর বস্তু। মানে স্থিতিস্থাপক সীমার পরে সামান্য বল প্রয়োগ করলেই যাদের ক্ষেত্রে অসহবিন্দু চলে আসবে, সেই সকল বিন্দুগুলোকে বলবো অসহবিন্দু। তাহলে যে সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর খুব তাড়াতাড়ি অসহবিন্দু চলে আসবে, তাদের বলবো ভঙ্গুর বস্তু, যেমন কাঁচ, ঠিক আছে, শুকনো কাদামাটি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ভঙ্গুর। আর প্রসার্যশীল বস্তু কোনগুলো, প্রসার্যশীল বস্তু কোনগুলো হবে বলো। প্রসার্যশীল বস্তু হবে তোমার কি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে নিয়েছে ওর, ঠিক আছে, আর অসহবিন্দুর মধ্যেও ও অনেক বেশি পরিমাণে স্থিতিস্থাপক সীমার পরে আর অসহবিন্দু আসার আগে অবধি যাকে অনেক বেশি পরিমাণে বিকৃত করা যাবে, সেই বস্তুগুলোকে বলবো প্রসার্যশীল বস্তু। যেমন সোনার ক্ষেত্রে স্থিতি সোনা, রূপো, ঠিক আছে, সোনা, রূপো, তামা, এগুলো হবে এগুলো হবে তোমার প্রসার্যশীল বস্তু, কারণ এদের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর তুমি আরো একে পিটিয়ে কি করা হবে, খুবই পাতলা পাতে পরিণত করা যাবে। ঠিক আছে, এবং এদের অসহবিন্দু আসতে অনেক সময় লাগছে, মানে স্থিতিস্থাপক সীমা এবং অসহবিন্দুর মধ্যেও এদেরকে খুবই পাতলা করা যাবে। ঠিক আছে, মানে অনেক বেশি পরিমাণ বিকৃতি ঘটানো যাবে, সেই সকল বস্তুগুলোকে বলবো আমি তোমার প্রসার্যশীল বস্তু। তাহলে আমরা এখন জানবো কি বাস্তব জীবনে ব্যবহার কি আছে। যেমন ইস্পাতের দেখো স্থিতিস্থাপক খুব বেশি হওয়ায়, স্থিতিস্থাপকতা বেশি হয়, এটাকে কি স্প্রিং তৈরিতে ব্যবহার করা হয় ইস্পাতকে। আর রবারের স্থিতিস্থাপকতা তোমরা জানো কম, তার জন্য কি শোষক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ইস্পাতকে কী হিসাবে ব্যবহার করলাম, স্প্রিং তৈরিতে, এবং রবারকে ব্যবহার করলাম আমরা
শক শোষক হিসাবে। তাহলে আমরা এখন একটা ছোট্ট ম্যাথ প্রবলেমে একটা আসবো আমি, কি দেখো তোমার একটা স্প্রিং এর উপর আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম। একটা স্প্রিং এর উপর আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম এবং তার ফলে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে স্প্রিংটির বল ধ্রুবক কত হবে? ঠিক আছে, স্প্রিংটার বল ধ্রুবক কে সমান কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। কোশ্চিনটা কি বললাম, একটা স্প্রিং এর উপর আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম এবং তার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেমি হলো। বল ধ্রুবক কত হবে? তাহলে বল ধ্রুবক কে সমান কি জানো আমি? F/x। ঠিক আছে, একটু আগে আমরা পড়লাম বল ধ্রুবক কে সমান F/x। তাহলে F কত? 50 নিউটন। ঠিক আছে, 50 নিউটন এবং x কত বলো তো? 2 সেমি। তাহলে 2টাকে আমি মিটারে করে নাও তো, এখানে মিটারে করে নিলে কত হবে? 2/100 দিয়ে ভাগ করে দিব, তাহলে মিটারে চলে আসবে। তাহলে 2/100, তাহলে 2/100, তাহলে এখানে 100টা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে নিউটন বাই মিটার, তাহলে কত আসছে বলো? তাহলে আসছে তোমার, কাটতে পারবো এখান থেকে, তাহলে এটা 25 আসবে, 25 দিয়ে 50 হয়, তাহলে 25 × 1 25 আর দুটো শূন্য, তাহলে 2500 নিউটন বাই মিটার হচ্ছে। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক কে সমান আসছে F/x, মানে 2500 নিউটন বাই মিটার আসলো। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্ক তোমাদের বইয়ে আরও অনেক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কাজ করবে, সবাই ইয়ং গুণাঙ্কের অঙ্কগুলো যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো করবে। ইয়ং গুণাঙ্ক বিকৃতির, অনুদৈর্ঘ্য বিকৃতির অঙ্কগুলো করবে আর করে আমাকে পাঠাবে। আমি তোমাদের বইয়ের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, সেই অঙ্কগুলো একটু দেখবা। তোমাদের বইয়ে আশা করি সবাই 75 পেজ খুলবে। ঠিক আছে, তোমাদের যেটা মাইতি বেলরা সাঁতরা বই আছে, ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মানে এই বইটা দেখো, ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেলরা সাঁতরা, এই বইটা 75 পেজ খোলো। ঠিক আছে, 75-এর আগে এখানে দেখো 73 পেজে তোমার গাণিতিক উদাহরণ সহ কতগুলো অঙ্ক দেওয়া আছে এখানে। তাহলে এই ম্যাথটি সবটা করছো, ওকে, গাণিতিক উদাহরণটা করবে, করার পরে চলে আসবে এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন ধরবে। এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, এখানে ম্যাথ দেওয়া আছে, এখানে দেওয়া আছে, প্লাস এখানে MCQ দেওয়া আছে, এখানে MCQ দেওয়া আছে। এই MCQ শর্ট কোশ্চেন, শূন্যস্থান, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, বাম পক্ষ ডান পক্ষ মেলাও, এইটুকুটা। ঠিক আছে, এখানে ম্যাথ টাইপের বা যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবটাই দেখবে। ঠিক আছে, সবগুলো করবে এবং না হলে আমাকে জানাবে। ঠিক আছে, যেটা হবে না আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, তাহলে আমি প্রবলেমগুলো আশা করি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। বাই, সবাইকে সালাম এবং অ্যাডভান্স ঈদ মোবারক। ওকে, বাই।